আজ আকাশে পরিপূর্ণ চাঁদ। বিস্তার এক মাঠে চিত হয়ে শুয়ে আছে আয়ান, হাত পা ছড়িয়ে। এক হাতে আঁখির ছবি, একদানে তাকিয়ে আছে আঁখির ছবির দিকে। চোখের পলকই ফেলছে না। আঁখিকে দেখতে ওর বড্ড ভালোই লাগছে। ঠোঁটের কোণে একটা ভালো লাগার হাসি ঝুলে রেখেছে। খানিকক্ষণ নীরবতা পালনের পর মুখে বুলিয়ে ফুটিয়ে আয়ান বলল, শুভ জন্মদিন আঁখি। গত বছর এমনক্ষণে তুমি আমার সাথে ছিলে, কিন্তু আমার মনে ছিল না তোমার জন্মদিনের কথা। দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করল আয়ান কথাটা বলে। ওর কথায় ওর মন পিঞ্জরের ব্যথার্থ অজানা একটা অনুভূতি স্পষ্ট প্রকাশ পেল। খুটখুটে অন্ধকার ছাদে প্রবেশ করে আঁখি বড়ই হতভম্ব হলো। আদ্রিত ওকে ডেকেছে ঠিকই, কিন্তু কোথাও ও দিদার করতে পারছে না আঁখি। আঁখি কিছু বুঝতে পারছে না। হঠাৎ আঁখির চারদিকে লাইট জ্বলে উঠল। পিছনে বেলুন ফাটার শব্দ কানে ভেসে আসে। আঁখি পিছনে তাকিয়ে দেখে আয়েশা, সায়দা, তাসবির, নোমান, মিস্টার অ্যান্ড মিসেস আমির আর ঈশা চৌধুরী। সবার পিছনে দাঁড়িয়ে আছে আদৃত। পুরো ছাদ বেলুন আর ফুলে খুব সুন্দর করে সজ্জিত। মাঝখানে স্টেজ বানানো আছে, আর সেখানে একটা ছোট টেবিল রাখা। টেবিলের ঠিক মাঝখানে আখির নামের কেক রাখা। সবাই আবার আখিকে নিয়ে হই হুল্লোড় শুরু করেছে। সবাই ওর জন্য এত কিছু করেছে দেখে খুশিতে আখির চোখে জল এসলো। সবার সাথে নিজেও খুশিতে মেতে উঠল। অল্পের জন্য জীবনের সব শূন্যতা ভুলে গেল। সবাইকে কেক খাওয়ানোর পর আয়শা হঠাৎই চোখ দিয়ে ওকে আদৃতের দিকে ইশারা করলো। আঁখি দেখতে পেল আদৃত এখনো সভা থেকে দূরে এক সাইডে দাঁড়িয়ে আছে, ঠোঁটের কোণে আলতো হাসি ঝুলিয়ে। তারপর এক টুকরো কেক এগিয়ে দিল ওর দিকে। আদৃত তা ফিরিয়ে দিল না। অতঃপর নিজেও আঁখিকে কেক খাইয়ে বলল, শুভ জন্মদিন মিস আঁখি। ধন্যবাদ আদৃত। আদৃত এবার জোর করে ঠোঁটের কোণে একটা হাসি ফোটালো। তারপর উল্টো পায়ে চলে গেল ঘরের দিকে। আঁখিও যেন ওর অবস্থা অনেকটা আন্দাজ করে নিল। আমির চৌধুরী আর ঈশা খানও যেন আদৃত্যের মনের ভাব অনেকটা আন্দাজ করতে পারলেন। আঁখি ওর পিছনে যেতে নিলে সবাই ওকে নিয়ে আবারও হয় হুল্লায় ব্যস্ত হয়ে পড়ল, যার ফলস্বরূপ আর ওর আদৃত্যর পিছনে যাওয়া হলো না। সবাই অনেক আনন্দ উৎসব করে এবার যে যার রুমে চলে গেছে। আঁখি এবার আদৃত্যকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছে। বারান্দায় উকি দিলে এক প্রান্তে আদৃত্যকে বসারত অবস্থায় দেখতে পায় আঁখি। পিলুপাই ওর পাশে গিয়ে বসলো। আদৃত্য ছাদের দিকে তাকিয়েছিল, আর ওর চোখ বেয়ে পড়ছিল জল। আঁখিকে পাশে আসতে শট করে জলটা মুছে নেয়। তারপর মৃদুস্বরে বলল, আপনি এখানে? হ্যাঁ আমি। আপনি তো আমাকে রেখে চলে আসলেন, তাই ভাবলাম আমি আপনার পাশে চলে আসি। তা হুট করে সেখান থেকে চলে আসলেন যে? কৃপণতা ছেড়ে ঠোঁট বাঁকিয়ে হাসতে বলবো তাই বলে? আদৃত এবার মুচকি হাসি উপহার দিয়ে বলল, আসলে তা না, এমনিতেই একটু ভালো লাগছিল না তো। আর সে ভালো না লাগার কারণটা জানতে পারি? অবশ্য যদি আপনি বলতে চান। আদৃত আবার অল্প সময় থামল। তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে নিল, আজকে আরোহীরও জন্মদিন ছিল। আসলে দাদু আর দিদু আজকের দিনেই ওকে পেয়েছিলেন, তাই প্রতি বছর আজকের দিনে ওরও জন্মদিন পালন করা হতো। এই জন্যই একটু খারাপ লাগা কাজ করছিল, বেশি কিছু না। আচ্ছা বাদ দেন এসব, চলেন, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়েন। এবার স্থান ত্যাগ করলো আদৃত। আখির মনে আরও প্রশ্নের ঝড় উঠল। কী সব হয়ে যাচ্ছে? আরোহী দেখতে ঠিক আমার মতো। 21 বছর আগে ওকে আজকের দিনেই পাওয়া গিয়েছিল। কেমনটা সন্দেহজনক মনে হচ্ছে সব কিছু। তাছাড়া আরোহী বেঁচে আছে কিনা ডাক্তার আদিত্য কী লুকাচ্ছেন কিছুই বোধগম্য না। আজ আয়ান অনেক প্রফুল্ল মনে রেডি হচ্ছে। ওর এমন ভাবসাবের কারণ তেমন একটা আন্দাজ করতে না পেরে মাহি আয়ানকে বলল, এত খুশি কেন আজ তুমি? আর এত রেডি হয়ে কোথায় যাচ্ছ? হাসপাতালে যাচ্ছি। কেন? তবে রোজ তো কত নর্মালি যাও। আজকের পোশাক আশাকে মনে হচ্ছে হাসপাতালে আজকে স্পেশাল কোনো ইভেন্ট আছে। হাসপাতালে না থাকলেও অন্যত্র আছে, বিড়বিড়িয়ে বলল আয়ান। কি বললে? আরে ও কিছু না, এত সন্দেহ করো না তো। আয়ান আলতো হেসে চলে গেল। তখনই রোমিও শাশুড়ি প্রবেশ করলেন। কিরে, তোর স্বামী দেখি আজ বড় প্রফুল্ল মোড়ে আছে। জানি না মা, ওর এত খুশির কারণটা কি। আচ্ছা স্যার, এসব আগে বল, কাজ হয়েছে? পেপারস রেডি, শুধু ওকে সাইন করাতেই হবে। গুড মাই চাইল্ড। ভার্সিটি শেষে আঁখি বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। আদৃত গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তখনই আয়ান এসে ওর হাত ধরে ওকে কোথাও একটা নিয়ে যেতে শুরু করে। আরে কি করছেন কি? কোথায় নিয়ে যেতে চাইছেন আমাকে? প্লিজ আঁখি, একবার চলো, তোমার সাথে কিছু জরুরি কাজ আছে। আমি সত্যি আজকে উল্টাপাল্টা কিচ্ছু করব না, কথা দিচ্ছি। চলো না প্লিজ, প্লিজ চলো। আসলে একজন অনেক কষ্টে আছে, তোমার সাহায্য দরকার, তোমাকে যেতেই হবে। কে সে? কি হয়েছে তার? গিয়ে জানতে পারবে। চলো না প্লিজ। আঁখি প্রথমে যেতে না চাইলেও পরে কি একটা ভেবে যেন আয়ানের সাথে যেতে রাজি হয়ে গেল। আয়ান আঁখিকে একটা পার্কে নিয়ে এসেছে।
যেখানে ওরা প্রায় আসতো দুজনেই। এই পার্কটাতে ওদের দুজনের অনেক স্মৃতি জড়ে আছে, কিন্তু আজকে এই পার্কটার রূপই যেন আলাদা হয়ে গেছে। পার্কটা যেন আখির নামে সেজেছে আজ। পুরো পার্কে একটু পরপর ফুল দিয়ে শুভ জন্মদিন আঁকি লেখা, চারদিকটা সুন্দর করে সাজানো হয়েছে। কিন্তু এসব দেখে আঁকি খুশি হওয়ার বদলে অনেকটা রেগে আর বিরক্তিকর চেহারা নিয়ে আয়ানের পানে তাকায়। এসব কি ডাক্তার আয়ান? কেন, তোমার জন্মদিনের সারপ্রাইজ পছন্দ হয়নি? আপনার মাথা ঠিক আছে তো ডাক্তার আয়ান? আপনি আমাকে মিথ্যে বলে এখানে নিয়ে এসেছেন? সত্যি বললে যে তুমি আসতে না, আর আমাকে কোনো বাধ্যতামূলক আনা হতো আপনার। এখন আবার এসবের মানে কি? আমার আর আপনার মাঝে কোনো সম্পর্ক রয়ে যায়নি ডাক্তার আয়ান। বারবার কেন আপনি তা বলে যান? আপনি এখন অন্য কারো স্বামী, আর বউ রেখে অন্য মেয়ের জন্য এমন কিছু প্ল্যান করা একদমই অবৈধ। কথাটা কি একবারও আপনার মাথায় আসেনি? তুমি অন্য মেয়ে কোথায় আঁকি? মাহির আগে তো আমার জীবনে শুধু তোমারই অধিকার ছিল। হুম, আর মাহি আসার পর তো তা চলে গেছে, আর আর কখনো ফিরেও আসবে না। কথাটা বলার পর আঁকি আবার চলে যেতে নিলে আয়ান খপ করে ওর হাত ধরে নেয়, আর খানিক করুণতা ভাব নিয়ে বলে, প্লিজ যেও না, একটু সময় কি থাকা যায় না? একদমই না, আপনার হাত ছাড়েন। আঁকি টান দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে চলে যেতে নিলে আয়ান এবার ওকে উদ্দেশ্য করে বলল এমন একটা কথা, যেটা শুনে আঁকি থমকে দাঁড়ালো। বুঝলাম আমার সাথে কোনো সম্পর্ক নেই, তাই আমার পাশে থাকতে চাও না। তবে কোন সম্পর্কের টানে আদ্রিতের সাথে থাকো, সেটা কি অবৈধ মান্য করা হবে না? আঁকি আবার স্বাভাবিকভাবে ওর দিকে তাকিয়ে বলে, আমার আর ওনার সম্পর্কের নাম জানতে চান? তবে শোনেন, ওনার সাথে আমার স্বামী স্ত্রী সম্পর্ক। শুনেছেন? হি ইজ মাই হাজব্যান্ড। কথাটা শুনে আয়ানের যেন পায়ের তলা থেকে জমি সরে গেল। পৃথিবী যেন থমকে দাঁড়ালো ওর। নিজের কানে যেন বিশ্বাসই হচ্ছে না আয়ানের। কথাটা গিয়ে বুকে তীরের মতো লেগেছে। অবাকের চরম সীমায় পৌঁছে গেছে। সে যে স্বয়ং আদৃত। আয়ান আঁখিকে এভাবে ধরে নিয়ে আসায় পিছু এসেছিল আদৃত। আয়ান আবার স্থিরতা ভেঙে বজ্রকণ্ঠে খেপে উঠল আখির উপর। এসব কি বলছো তুমি? তুমি কি করে বিয়ে করতে পারো? তুমি বিয়ে করতে পারো না। আমি জানি তুমি মিথ্যে বলছো। এটাই সত্য ডাক্তার আয়ান। যত জলদি হয় জিনিসটা মেনে নেবেন আশা করি। আখি চলে আসে সেখান থেকে। আসতে নিয়ে আদৃতকে সামনে পায়, তবে আদৃতের সম্মুখীন হওয়ার সাহসটা যেন পায় না, তাই পাশ কাটিয়ে চলে যায়। আদৃত আখি গাড়িতে বসে আছে। হঠাৎ আখি নীরবতা কাটায়। দুঃখিত ডক্টর আদৃত, আমি তখন ওভাবে আপনার নাম ইউজ করেছি। তবে আয়ানকে পিছু ছাড়ানোর আর কোনো উপায় পাচ্ছিলাম না। আমি জানি না কেন পিছনে পড়ে থাকে, তাই ওকে পিছন ছাড়ানোর উপায়টাই ভালো মনে হলো। আসলেই দুঃখিত আমি। যে যে ভাষায় বোঝে তাকে সেই ভাষাতে বোঝানোই বুদ্ধিমানের কাজ মিস আখি। আপনি মোটেও কোনো ভুল করেননি। আমার দিদির জন্য আপনি এত বড় ট্যাগ নিতে পারলেন, নিজের কোনো ক্ষতির দিক বিবেচনা না করে। আর নিজের জন্য কিছু করতে গেলে এতটা ভাবতে হবে কেন আপনাকে? আদ্রিতের কথায় আঁখি আলতো হাসলো আর বলল, আমার ডায়ালগ কিনে শেষমেশ আমাকেই উপহার দিলেন। হুম। এইমাত্র আদৃত্য বেরিয়েছে হাসপাতালের উদ্দেশ্যে। এটাই সুযোগ আখিকে ওই ডায়রিয়ার রিপোর্টগুলো খুঁজতে হবে। তাই আখি খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। সারা কক্ষ খুঁজে নিয়েছে, কিন্তু কোথাও ওসবের কোনো চিহ্ন পেল না। আখি আবার অনেকটা ক্লান্ত হয়ে বসলো। তখনই হঠাৎ মনে হলো বালিশের কাভার খুলে আর বেডশিট উঠিয়েও দেখা নেওয়া উচিত। আখি উঠে গিয়ে তাই করলো, কিন্তু কিছুই পেল না। আখি আবার মন গড়া সন্ধানে কাভারের উপরিভাগ দেখার কৌতূহল মনে পোষণ করে। যা খুঁজছিল তার সন্ধান না পেলেও আরেকটা জিনিসের সন্ধান আঁকি পেয়েছে। সেখানে একখানা কাগজ রাখে পরম যত্নে একটা ফাইলে পড়ে। ফাইলটা হাতে নিয়ে কাগজটা পড়ে আঁকি ব্যবসাকা খেয়ে গেল এবার। এটা তো ডিভোর্স পেপার। ডেট অনুযায়ী আরোহী মারা যাওয়ার ঠিক 1 মাস আগের। এর মানে আরোহী মারা যাওয়ার আগে ওদের ডিভোর্স হয়ে গেছে। কিন্তু ঘরে তো কারো মুখে তার কোনো সূত্র শুনিনি। তবে কি সে ব্যাপারে কেউ জানে না, নাকি ওকে কেউ জানায়নি? এই আরোহীর আসল সত্য কি আমাকে জানতেই হবে। সার্জারি শেষে আদৃত বসেছিল নিজের কেবিনে। তখনই মনে পড়ল কিছু কথা, যা মনে হতে আদৃতর মনে ধরা দিল অল্প দুশ্চিন্তার রেশ। এ কী করছি আমি? সব কিছু সরিয়ে নিল কাভারের উপর থেকে ডিভোর্স পেপার কী করে সরালাম না? যতটুকু জানি মিস আঁকি কিছু একটা সন্দেহ তো মনে তৈরি করে নিয়েছেনি। আর ওনাদেরকে যতটুকু জানি এই জিনিসের পিছনে পড়লে না দেখে শান্ত হবেন না। আয়শানুমানের চিন্তায় বিভোর ছিল। তখনই দরজায় নক পড়ল। হৃদস্পন্দন ক্ষণিকে যেন ছুটতে শুরু করলো ওর। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, আরে নোমান সাহেব, আপনি আসেন। এসে ডিস্টার্ব করলাম না তো? আরে না, একদমই না। ওই আসলে সাইদা কালকে বলেছিল আপনার নাকি বই পড়তে অনেক পছন্দ। আমারও বই পড়তে অনেক ভালো লাগে। আজকে আসার সময় একটা বই মেলায় ঢুকেছিলাম, সেখান থেকে কিছু বই এনেছি। ভাবলাম আপনাকেও দুটো দিয়ে যাই। আশা করি বইগুলো আপনার অনেক ভালো লাগবে।
কেন না, বই তো আমার অনেক পছন্দ। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, চলি। বইগুলো পড়ে জানাবেন কেমন লেগেছে। অবশ্যই। শুভরাত্রি। হুম, শুভরাত্রি। নোমান চলে গেল, আর আয়শা বইগুলোকে বুকের সাথে জড়িয়ে নিয়ে ওগুলোকে অনুভবে নেওয়ার চেষ্টা করতে লাগলো। ওগুলো তো যেন নোমানের ঘ্রাণ মিশে আছে, যা আয়শার মনে প্রেরণাবুদ্ধির সৃষ্টি করেছে। ঠোঁটের কোণে নরম আর লজ্জাময়ী এক ফালি হাসি ফুটে ওঠার কারণ হয়ে উঠেছে। আয়ানের মাথা ঠিক নেই। কথাটা শোনার পর থেকে নিজেকে স্বাভাবিক করতে পারছে না। তখন পার্কে সব সাজসজ্জা নষ্ট করে দিয়েছিল, এমনকি আখির জন্য কেক এনেছিল, ওটাও নষ্ট করে দেয়। এবার ঘরে এসে বসে আছে বিছানার ফ্লোরের দিকে তাকিয়ে, কোনো মতে রাগ দমন করতে পারছে না। তখনই মাহি এসে ওর কাঁধে হাত রাখে। আয়ান এবার ওর দিকে তাকিয়ে পাগলের মতো অঙ্গভঙ্গিতে বলতে লাগে, মাহি তুমি জানো, আখি বিয়ে করে ফেলেছে। ও আর ডাক্তার আদ্রিতের স্ত্রী। হোয়াট? আখি বিয়ে করেছে? আখি এতটাও ফাস্ট হবে আমি কখনো ভাবিনি। তোমার কাছে মজা লাগছে এসব কিছু? আখি বিয়ে কি করে করতে পারে? এতে এত অস্বাভাবিক হওয়ার কি আছে আয়ান? ও বিয়ে করলে তোমার কি? ও বিয়ে করলে আমার কি মানে? ও কাউকে বিয়ে কিভাবে করতে পারে? ও তো আমাকে ভালোবাসে। আর ইউ সিরিয়াস আয়ান? ও তোমাকে ভালোবাসলে কি হয়? তুমি তো ওকে ভালোবাসো না। বাচ্চামোর একটা সীমা থাকে আয়ান। এভাবে অনর্থক বিষয়ে এত অস্বাভাবিক হওয়ার কি আছে? অনর্থক? তোমার কাছে এসব অনর্থক মনে হচ্ছে? না, ও বিয়ে করতে পারে না। ও অন্য কারো হতেই পারে না। আমি তা কখনো মেনে নিব না। ও এমনটা কিভাবে করতে পারে? চেঁচিয়ে গর্জে পাগলের মতো কাণ্ড করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল আয়ান। আয়ানের এমন রূপ মাহি এই প্রথম দেখল। মনের মধ্যে এখন খানিক ভয় ধরা দিল ওর। না না, আমি অনেক দেরি করে ফেলেছি। এই আয়ান যদি বুঝতে পেরে যায় যে ওর মনে এখনও ওই আখিরই বসবাস, তবে অনেক বড় কেলেঙ্কারি হয়ে যাবে। আমি একে রূপের জালে ফাঁসাতে পারলেও ওর মনে জায়গা করে নিতে পারিনি, যার সম্পর্কে ওর নিজেরও জানা নেই। ও তো আমার রূপের মুহে পাগল হয়েছে, কিন্তু আমি তা খুব ভালো করে জানি, কারণ প্রায় রোজ রাতে ঘুমের ঘরে আখির নাম নিতেই শুনেছি ওকে আমি। ও এখনও আখিকেই ভালোবাসে। তবে হ্যাঁ, জিনিসটা ওই বজ্জাত আন্দাজ করার আগেই আমাকে নিজের প্ল্যান সাকসেসফুল করতে হবে। ওই আখিরও একটা ব্যবস্থা করতে হবে, নয়তো আমার প্ল্যানে নিজের পা ঢুকাতে দুইবারও ভাববে না ওই শাকচুন্নি। আখির হাতে আদ্রিত আসার আগেই ফাইলটা নিজের জায়গায় ঠিক মতো রেখে দেয়। প্রায় মধ্যরাতে আখি খেয়াল করে আদ্রিত ফাইলটা নিয়ে কোথাও চলে যায়। সারা রাত আখি ভাবতে থাকে আদ্রিত জিনিসগুলো কোথায় লুকাতে পারে, তবে তার কোনো সঠিক জবাবও খুঁজে পেতে ব্যর্থ হয়। পরদিন ভার্সিটিতে আখি শুধু আদ্রিতকেই ফলো করছিল। কখন আদ্রিত কোনো সার্জারির জন্য যাবে, আর কখনো একাকিত্বে আদ্রিতের কেবিনে ঢোকার সুযোগ পাবে। হোক না হোক, আদ্রিত এখানেই সব কিছু লুকিয়েছে, যতটুকু আখির অনুমান। কারণ আদ্রিত একটা সুরক্ষিত জায়গায় ওগুলো রাখতে চাইবে, আর সে হিসেবে ওর কেবিনে উপযুক্ত, কারণ এখানে আদ্রিতের অনুমতি ছাড়া কেউই ঢুকবে না। তাই আখির প্ল্যান অনুযায়ী আদ্রিত একটা সার্জারির জন্য বেরিয়ে গেলে আখির সুযোগ বুঝে আদ্রিতের কেবিনে ঢুকে পড়ে। অবশেষে আখির অপেক্ষার আর পরিশ্রমের অবসান ঘটল। আদ্রিতের টেবিলের নিচে ড্রয়ারে আখি খুঁজে পেল ওর সব প্রশ্নের জবাব। আখি ওগুলো হাতে নিল, সবার প্রথম রিপোর্টগুলো পড়তে নিল, যা পড়ার পর আখি যেন পুরো ধাতব মূর্তিতে পরিণত হয়েছে। হাত পাগুলো এক প্রকার কাঁপতে লাগলো। এই রিপোর্টগুলো যে আরোহীর, একটা রিপোর্টে প্রেগনেন্সি নিশ্চিতকরণের আর অন্যটি গর্ভপাতের। আখি ঝটপট ডায়েরিটা খুলে পড়তে নিল। ডায়েরিটার প্রথম দিকে আদ্রিত আর আরোহীর সুন্দর দিনগুলো খুব সুন্দর করে ফুটিয়েছে আদ্রিত। নিজের মন মাধুরী দিয়ে লিখেছে ভালোবাসা, যা শুধু আরোহীর জন্যই। কিন্তু শেষের দিকে লেখাগুলো ঠিক বুঝে উঠতে পারল না আখি। লেখাগুলো অনেকটা প্রায় এরকম: প্রিয়সী, অনেক ভালোবাসি তোমায়, কিন্তু কখনো জানা ছিল না তোমার মন পিঞ্জরের কোণে আমার জায়গা নেই। তোমার মন পিঞ্জর জুড়ে যে অন্য কারো বসবাস। যখনই তা বুঝে উঠতে সক্ষম হলাম, আর পারলাম না তোমার ওই মিথ্যে ভালোবাসতে নিজেকে রাঙিয়ে নিতে। শুনেছি সত্যি ভালোবাসার টানে নাকি মানুষ সব করতে পারে, কিন্তু কখনো জানা ছিল না লোক ভালোবাসার মানুষটার সুখের জন্য তাকেও ত্যাগ করতে দ্বিধা করে না। আমিও যে পারিনি তোমার সুখের উপর নিজের সুখকে প্রাধান্য দিতে, তাই মুক্ত করে দিলাম তোমাকে। আর রয়ে গেল কিছু সুপ্ত কথা আমার মন পিঞ্জরে। সব ভালোবাসা পূর্ণতা পাবে এমন তো কোনো কথা নেই। কথাগুলো পড়ে আখের মাথায় আরও জটলা পেকে গেল, কিছুই বুঝে উঠতে পারছে না। যে অ্যালবামের কোণে কোণে আদ্রিতর কোনো ঝলক পেল না আখি। আখি নিজের খেয়ালে মগ্ন, তখনই ওর কানে ভেসে এলো পিছন থেকে আদ্রিতর কণ্ঠস্বর। অনেকটা স্বাভাবিকভাবে মৃদু কণ্ঠে বলল আদ্রিত, অবশেষে জেনেই গেলেন, যা আজ অবধি কেউ জানতে পারেনি। আমার ভয়টা যে থেকেই গেল। আখি এবার আখি যুগল তুলে তাকালো আদ্রিতের দিকে, তারপর কাপা কণ্ঠে বলল, কি এসব আদ্রিত? আরোহী মারা যায়নি, ও অন্য কোথাও আছে। ওকে আপনি অন্য কারো হাতে তুলে দিয়েছেন, কিন্তু কেন? আর ওই লাশটা?
আমি জানি মিস আখি, আপনি পুরোটা জানতে পারেননি, তবে এতটুকু যখন জেনেই গেছেন বাকিটাও আপনাকে আমি জানাবো। কথাটা গম্ভীর কণ্ঠে বলে আদ্রিত আখিকে হাত ধরে টেনে কোথাও একটা নিয়ে যেতে শুরু করে। আয়ান কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না। বারবার ওর ভাবনাতে ধরা দিচ্ছে উল্টাপাল্টা সব কথা। আখি অন্য কারো স্ত্রী, এর স্পষ্ট মানে ও অন্য কারো সাথে থাকে, অন্য কাউকে স্বামীর অধিকার দেয়, অন্য কারোর সাথে রাত কাটায়। কথাগুলো ভেবে গা জ্বলে উঠছে আয়ানের। না, আমি জানি আখি অন্য কাউকে বিয়ে করতে পারে না। ও তো আমাকে ভালোবাসতো, আমার জন্য পাগল ছিল, আমার জন্য পৃথিবীর সব সুখ ছেড়ে দিল। ওর জন্য সব থেকে প্রিয় আমি ছিলাম, আমার জন্য সব করতো। তবে আজ আমার জায়গায় অন্য কাউকে কি করে দিতে পারে, কি করে পারলো তা কর এমনটা। কথাগুলো বলতে বলতে আয়ানের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আদ্রিত আখিকে একা একটা নদীর পাড়ে নিয়ে এসেছে। আপনি আমাকে এখানে কেন নিয়ে এলেন? যাতে আমাদের কথা তৃতীয় কোনো কানে না পৌঁছে, তাই। হুম, বলেন এবার কি লুকাচ্ছেন আপনি সবার কাছ থেকে? আরোহীর আসল সত্যটা আসলে কি? তবে শোনেন, আজ থেকে ঠিক 3 বছর আগে আমার আর আরোহীর বিয়ে হয়। বিয়ের ব্যাপারে আমি আপনাকে যা বলেছিলাম সব সত্যই ছিল। আমি ওকে বাসর রাতে পরিষ্কার করে বলেছিলাম আমরা আগে ওকে অপরকে ভালো করে চেনার এবং বোঝার চেষ্টা করব, একে অপরের পরিপূরকে পরিণত হব, তারপর না হয় স্বামী স্ত্রীর মতো সুন্দর সম্পর্ক শুরু করা যাবে। যত সময় না আরোহী আমাকে নিজের স্বামীর রূপে মেনে নেবে, তত সময় আমি ওর উপর নিজের অধিকার খাটাবো না। আমি ওকে বিয়ের আগেও বলেছিলাম ওর দ্বিতীয় কোনো পছন্দ থাকলে আমায় বলতে, আমি না হয় দিদুকে বুঝিয়ে বলে সব ঠিক করে দিব। যেহেতু আমরা দুজনই দিদুর কারণে বিয়ের এই সম্পর্কে আবদ্ধ হতে চাচ্ছিলাম, তাই ওর ব্যক্তিগত কিছু ব্যাপার আলাদা করে থাকা আমার কাছে বড় কিছু মনে হলো না। আমার অবশ্য এমন কিছু ছিল না যেটা আমি ওকে পরিষ্কার করে তখন বলে দিয়েছিলাম। তখনও আমায় বললো ওর ব্যক্তিগত কোনো পছন্দ নেই, ও আমাকে বিয়ে করতে চায়। বিয়ের রাতেও আমি ওকে ঠিক একই প্রশ্ন আবারও করি, তখন ওর উত্তর মোটেও বদলানো না। আমি কখনো ওর উপর নিজের জোর খাটাতে চাইতাম না, ওকে ওর মতোই থাকতে দিতাম। ভালোই কাটছিল আমাদের দিনগুলো, দুজনের মধ্যে ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক সৃষ্টি হয়েছে। আস্তে আস্তে ওকে নিয়ে আমার মনে আলাদা একটা ভালো লাগার অনুভূতি সৃষ্টি হলো। কখনো ওকে ওর ইচ্ছের বিরুদ্ধে পেতে চাইনি, তাই হয়তো। কিন্তু কিছুদিনে আন্দাজ করতে পারলাম ও নিজে আমাদের সম্পর্ককে পূর্ণতা দান করতে চায়। তারপর একদিন ও আমাকে পরিষ্কারভাবে বলল ওর আমাকে ভালো লাগে এবং আমার সাথে এই সম্পর্ককে এগোতে চায়। ওর ইচ্ছাতে বিয়ের 5 মাস পর আমাদের এই সম্পর্ক পূর্ণতা পায়, দুজনই ভালোবাসার এক সম্পর্কে আবদ্ধ হই। তারপরের দিনগুলো ভালোই কাটছিল, ও যেন আমার আত্মার সাথে মিশে গিয়েছিল। জানি না কিভাবে, কিন্তু দিন দিন ওর জন্য আমার ভালোবাসাটা শুধু বেড়েই যাচ্ছিল। আমার ভালোবাসা যথেষ্ট প্রতিদান পেতাম হয়তো, তাই। কিন্তু হঠাৎ একদিন মা বাবা সাইদা নোমানা দিদু আমার নানুর বাসায় বেড়াতে চলে গেলেন। আরোহীকে নিতে চাইলো, আরোহী গেল না, বলল ওর ভালো লাগছে না। ওনারা বেড়াতে চলে গেলেন, সে রাতে আর ফিরলেন না। আমারও হাসপাতালে সেদিন অনেক কাজ ছিল, তাই বলেছিলাম রাতে নাও ফিরতে পারি। কিন্তু সেদিন বেশি রাত হওয়ার আগেই কাজ শেষ হয়ে গেলে ভাবলাম বাড়ি গিয়ে ওকে সারপ্রাইজ করব। ওর জন্য সেদিন একটা লাল রঙের শাড়ি আর চুড়িও নিয়ে যাই। সারপ্রাইজ খারাপ হওয়ার পরে সেদিন কলিং বেল বাজাইনি, নিজের কাছে চাবি থাকায় ঘরে ঢুকে গেলাম। সারা বাড়ি অন্ধকার করা ছিল, ঘরে কোনো চাকরকেও দেখতে পেলাম না। আমি ছুটে যাই আমাদের রুমের দিকে। আমাদের রুমে তখন আলো জ্বলছিল। রুম থেকে কারো কথা বলার শব্দ আমার কানে ভেসে আসে। আমি এগিয়ে গেলাম। রুমের দরজা অনেকটা ফাঁকা করা ছিল, যা দিয়ে ঠিক আমার বিপরীতে চলারত দৃশ্যটা স্পর্শ আমার চোখে পড়ল। আমারই প্রিয়তমা জড়িয়ে ধরে আসছে অন্য পুরুষকে। সেই লোকটাও নিজের সাথে আঁকড়ে ধরেছিল আরোহীকে। আরোহী তখন কাঁদতে কাঁদতে লোকটিকে বলছিল, আমি আর পারছি না আদনান, আমি আর পারছি না সেই লোকগুলোকে ধোঁকা দিতে যারা আমায় ভালোবাসে। আর আমি তোমাকেও ছাড়তে পারছি না, আমি পারবো না তোমাকে বলতে। তবে আর দেরি কিসের, চলো দুজন পালিয়ে যাই। আমিও যে তোমাকে ছাড়া থাকতে পারছি না, চলো না আমার সাথে। কিন্তু দিদু, আমার পরিবার, ওদের কি জবাব দিব? তাছাড়া আদৃত ওর বাচ্চা। কথাটা শুনে আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না। আমার বাচ্চা, কথাটা যেন এক শিহরণ তৈরি হলো আমার শরীরে। আমি দরজা ঠেলে আবার ভিতরে ঢুকে গেলাম। আমাকে দেখে ওরা দুজনই হতভম্ব হলো, কিছুটা অস্বাভাবিকও। ওরা যে তখন আমায় ওখানে একদমই আশা করেনি। আরোহীর অবাকত্ব আর ভয়ের পরিমাণ একটু বেশিই ছিল, তা আন্দাজ করতে পারলাম আমি। আরোহী কাঁপা কণ্ঠে লোকটিকে বলল, তুমি যাও, আমি ওর সাথে কথা বলছি। লোকটা চলে গেল। তারপর আরোহী চট করে এসে আমার পায়ে পড়ে গেল, কান্না করতে করতে। আমি কোনো কিছুই বুঝে উঠতে পারছিলাম না তখন। ঝটপট ওকে পা থেকে উঠালাম। ও কাঁদতে কাঁদতে অনেকটা হাঁপিয়ে উঠেছিল, তাই ওকে নিয়ে বেডে বসিয়ে পানি খেতে দিলাম।
তারপর একটু শান্ত হয়ে ও আমাকে বলতে লাগলো ওই ছেলেটার সাথে নাকি ওর আমাদের বিয়ে 3 বছর আগ থেকেই সম্পর্ক। ছেলেটা ওর সাথে একই ক্লাসে পড়তো, ওখান থেকে দুজনের প্রেম শুরু। দিদু যখন ওকে বলেন যে ওকে আমাকে বিয়ে করতে হবে, তখন ও কী করবে ভেবে পায় না। দিদু ওকে কুড়িয়ে এনে একটা নতুন জীবন, নতুন পরিবার দিয়েছে, জীবনের সব চাওয়া পূর্ণ করেছে, ওকে মাথায় তুলে রেখেছে, কখনো ফুলের টোকা অবধি পড়তে দেয়নি। দিদুর এই পরিবারের ভালোবাসার প্রতিদান দিতে চাইছিল, কিন্তু এভাবে দিতে হবে ও জানতো না। তবে সেদিন নাকি আদনানের সাথে কথা বলে অনেক কষ্টে নিজের মনকে মানিয়ে নেয় আমাকে বিয়ে করার জন্য। তারপর আমার সাথে নিজেকে মানিয়ে নেওয়ারও চেষ্টায় থাকে। এ ফাঁকে আদনানের সাথেও যোগাযোগ বন্ধ করে দেয়, কিন্তু কিছুতেই নাকি আদনানকে বলতে পারছিল না, আর আমাকেও মেনে নিতে পারছিল না। আর তাই ও আমার পাশে আসার চেষ্টা করেছে, এটা ভেবে হয়তো আমার সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে গেলে আদনানকে বলতে পারবে, আমাকে নিজের সাথে মেনে নিতে সক্ষম হবে। কিন্তু তারপরও নাকি সে ব্যর্থ হয়। ওনাকে আমাকে কখনোই ভালোবাসেনি, আর কখনো বাসতেও পারবে না। ও শুধু আদনানকে ভালোবাসে আর ওর সাথেই থাকতে চায়। কথাটা শুনে আমি কি প্রতিক্রিয়া করব বোধগম্য হচ্ছিল না আমার। আমার মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিল অল্পতেই। ও বলল যে ভুলবশত আমার বাচ্চা ওর গর্ভে চলে এসেছে, যা ও রাখতে চায় না। ও আদনানের সাথে নিজের জীবন শুরু করতে চায়, যেখানে আমার কোনো অস্তিত্ব ও চায় না, কারণ ও জানতো একমাত্র আমি ছাড়া আর কেউ ওকে সাহায্য করতে পারবে না। ও আবারও আমার পায়ে পড়ল সব কিছু ঠিক করে দেওয়ার জন্য। তবে আমি কি করব ভেবে পাচ্ছি না। ওর চোখে জলও যে সয়ে যাওয়ার ক্ষমতা আমার ছিল না। অনেক ভালোবাসতাম তো ওকে, তাই আর কোনো দিক বিবেচনা না করে ওদের সাহায্য করার কথা ভাবলাম। তবে ওকে বলেছিলাম আমাদের বাচ্চাকে না মারতে। ওর নিষ্পাপ প্রাণের তো এখানে কোনো দোষ ছিল না। আমি ওকে বলেছিলাম কোনো রকম ওকে পৃথিবীর আলো দেখিয়ে দিতে, বাকি সব আমি দেখে নিব। কিন্তু ও তা মানতে নারাজ হলো। ওর জীবনে ওর সব কিছুতেই ওর আদনানের ছোঁয়াই কাম্য ছিল। আদনানও নাকি এতে সম্মতি দিচ্ছিল না। তাই আর আমার কিছু করার থাকলো না। অনেক বোঝানোর পরেও মেরে ফেললো আমাদের বাচ্চাটাকে। এরপর গর্ভপাতের কারণে খানিক অসুস্থ হয়ে গেলে আমি ওর খেয়াল রাখি, কাউকে কিছু বলি না। ও সুস্থ হয়ে উঠলে আমি নিজে আমাদের ডিভোর্সের সব ব্যবস্থা করি। তারপর ডিভোর্স হয়ে গেলে নিজে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে করাই। সাক্ষীটা আমিই ছিলাম। তারপর অ্যাক্সিডেন্টের মিথ্যে নাটকটাও আমি করাই। সেদিন আমাদের কারের ভিতর একটা বেনাম লাশ যে আগে থেকে পড়া ছিল, তাকে গাড়ির ভিতরে রেখে নিজেরই ভাড়া করা ট্রাক দিয়ে ওকে ধাক্কা লাগাই, আর নিজে লোক দিয়ে ওতে আগুন ধরায়, আর সবার সামনে এভাবে তুলে ধরি যে এটার আরোহী ছিল, যে অ্যাক্সিডেন্টে মারা গেছে। কারণ পুলিশ লাশ শনাক্তকরণের জন্য ঘর থেকে আরোহী চিরুনি, টুথব্রাশ আর ব্যবহার্য কিছু জিনিস নিয়েছিল। স্বাভাবিকভাবে লাশটার সাথে ডিএনএ ম্যাচ হয়নি, তবে তা পুলিশের হাতে পৌঁছানোর আগে বদলে দেই আমি। দূরে কোথাও চলে যেতে বলি আদনানকে নিয়ে ওকে। সেদিন আরোহী আমাকে শুকনো মুখে শুধু একটা কথাই বলছিল, ধন্যবাদ। তারপর আর ফিরেও তাকায়নি। হয়তো অনেক অনেক ভালো আছে, সুখে আছে ভালোবাসার মানুষটিকে নিয়ে। আমার শুধু একটাই আক্ষেপ রয়ে গেল, যে এখানে আমার আর আমার বাচ্চাটার কী দোষ ছিল, কেন আমাদের সাজা পেতে হলো। নদীর পানে ধ্যানরত দৃষ্টি অটল রেখে কথাগুলো বলে গেল আদৃত। এদিকে আদৃতের কথাগুলো শুনে আঁখি এখন নিজে বাকরুদ্ধ হয়ে আছে। একটা মানুষ কি করে একা এত কিছু করে যেতে সক্ষম হতে পারে, এমনটা কি আদৌ সম্ভব? আদৃত এবার আঁখির দিকে এগিয়ে এসে ওর হাতের অ্যালবামটা দেখিয়ে বলল, এই যে আপনার হাতের অ্যালবাম, এটা ওর আর আদনানের সুন্দর মুহূর্তের কিছু স্মৃতি। ওগুলো দেখিয়ে আরোহী আমাকে বিশ্বাস করাতে সক্ষম হয় ও আদনানের সাথে কতটা গভীর সম্পর্কে চলে গেছে। কারণ উক্ত বিষয় যে আমার বেহায়া মন মেনে নিতে মোটেও সামর্থ্য ছিল না। জানেন, যাতে আমি নিজের বেহায়া মনকে বিশ্বাস করাতে পারি যে আরোহী কখনো আমার ছিল না, আর কখনো আমার হবেও না, ও অন্য কারো। ওর কোনো কিছুতেই আমার অস্তিত্ব খোঁজা শুধুই বোকামি। ওগুলো আরোহীর প্রতিরক্ষার জন্য রেখেছি, কারণ এই বেহায়া মন এখনও বারবার আরোহীর নামেই ছুটে যেতে চায়। আর আমি চাই না আমার জন্য ওর চোখে আবারও জল আসুক। আদ্রিতের চোখ বেয়ে জল উপচে পড়ার উপক্রম হলো, যা বইতে দিতে নারাজ হলো সে। তাই নিজেকে স্বাভাবিক করে এবার গম্ভীর কণ্ঠে বলল, আশা করি কথাটা আপনি আর কাউকে জানাবেন না। আপনাকে বিশ্বাস করি আমি। আমি জানি আপনি আমার বিশ্বাস কখনো ভাঙবেন না। তারপর আদ্রিত আখির হাত থেকে প্রমাণগুলো নিয়ে স্থান ত্যাগ করে। আখি এখনও যেন নিজের কানে বিশ্বাস করাতে সক্ষম হলো না। ঠায় দাঁড়িয়ে আছে আদ্রিতের পানে দৃষ্টি অটল রেখে। রাত 12টা বাজে। আয়ানের এদিকে সব কিছুতে পাকা লাগতে শুরু করেছে। সব কিছু যেন হাহাকারে পূর্ণতা পেয়েছে। চারপাশে শূন্যতা বিরাজমান। সব সুখ থাকা সত্ত্বেও আজ নিজেকে নিঃস্ব লাগছে। বারবার কানে বেজে উঠছে আখির বলা কথাগুলো। আখি বিয়ে করে ফেলেছে, সত্যিটা মানতে কেন এত কষ্ট হচ্ছে ওর জানা নেই। এদিকে ওর না খেতে ভালো লাগছে না ঘুমাতে। ওর বেহায়া মন যেন সব কিছুতে আখির ছোঁয়াই পেতে চাইছে।
আনমনে ভাবছে আখিকে নিয়ে অনেক কথা। তখনই মাহি কিছু পেপারস নিয়ে ওর সামনে প্রকট হলো। আয়ান, এগুলোতে সাইন করে দাও। এগুলো কিসের পেপারস? ওই আসলে ভার্সিটির কিছু ইম্পর্ট্যান্ট পেপারস, যেখানে অভিভাবকের সাইন চাই, তাই এগুলোতে সাইন করে দাও। হুম, বলো কোথায় করতে হবে? এই তো এখানে। হ্যাঁ, তারপর এখানে। হুম হুম, এখানে। এই তো, হয়ে গেছে। সাইন করার সাথে সাথে মাহি পেপারসগুলো টান দিয়ে নিয়ে নিল। তারপর মুখে রাজ্য জয় করা হাসি নিয়ে স্থান ত্যাগ করলো। আয়ানের মাহির উপর বিষয়টা নিয়ে একটু সন্দেহ হলো, পরক্ষণেই তা এক সাইডে করে আবারও আখির চিন্তায় মগ্ন হয়ে গেল। আখি শুয়ে আছে সোফাতে, আদ্রিত বেলকুনির দোলনায় বসে চাঁদ দেখতে মশগুল। তবে ঘুম নেই আখির চোখে। মেনে নিতে পারছে না আদ্রিতের বলা চরম সত্যগুলো। লোকটা ভালো করে জানতো আখি, তবে এতটা ভালো কখনো কল্পনায় ভাবেনি। আজকে আদ্রিতর জন্য আখির মনে থাকা সম্মানের পরিমাণটা আরও বেড়ে গেছে। অনেক খারাপ লাগছে আখির আদ্রিতর জন্য। হয়তো ওদের দুজনেরই গল্প কিছুটা একই রকম, তাই আদ্রিতর কষ্টটা অনুভব করতে সক্ষম হচ্ছে আখির হৃদয়। আখি এবার উঠে গেল। তারপর পিলু ভাই এগিয়ে গেল আদ্রিতের দিকে। ওর পাশে গিয়ে বসলো, এবার সহানুভূতিময় হাত কাঁধে রাখলো। আদ্রিত তৎক্ষণাৎ ফিরে গিয়ে চাপটে ধরলো আখিকে। তারপর কান্নায় ভেঙে পড়ে। আদ্রিত নিজের আবেগ আর দমিয়ে রাখতে পারল না। অতি আবেগের বশে আখিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছে। কান্নার সাথে বেরিয়ে আসছে ওর মন পিঞ্জরের ভিতর লুকিয়ে থাকা সকল বেদনাদায়ক অনুভূতি। কেন আখি, কেন এমন করলো? কি দোষ ছিল আমার? কি দোষ ছিল আমার সন্তানের? আমি তো ওকে বিয়ের আগে বলেছিলাম আমি সব ঠিক করে দিব, আমাকে সব কিছু বলে দিতে। তবে কেন ও এমনটা করলো? কেন আমাকে ব্যবহার করলো? কেন করলো আমার মন নিয়ে খেলা? কেন শিখালো আমায় ভালোবাসতে? এমনকি আমায় মিথ্যে বলতেও শিখিয়ে দিল। ভাবিনি এত মিথ্যেও আমায় বলতে হবে কখনো। ওর জন্য তো সব করলাম, তবে ও কেন আমায় ঠকালো? কেন? আমি যে আর পারছি না এসব মানে নিতে। আদ্রিতের হঠাৎ এভাবে জড়িয়ে ধরা এক প্রকার হতভম্ব হয়ে গেল আখি। মনের ভিতর আচমকা এক অনুভূতি খেলা করে ওঠে। কিন্তু পরক্ষণে আখি নিজেকে স্বাভাবিক করে আদ্রিতকে সহানুভূতিময় হাতে নিজের বাহুডোর আবদ্ধ করে নেয়। অনুভব করতে পারে আদ্রিতের ব্যথা। এগুলো যে ওর ভিতর চলা ব্যথারই সমতুল্য, তাই ওর থেকে বেশি আদ্রিতের এই ব্যথা দ্বিতীয় কেউ অনুভব করতে পারবে না। আখি আবার আদ্রিতকে সহানুভূতিময় স্পর্শে জড়িয়ে ধরে বলতে লাগলো, সত্য ভালোবাসার অনুভূতিগুলো যে এমনই হয় ডাক্তার আদ্রিত, মানুষকে অসাধ্য সাধন করার ক্ষমতা দিয়ে দেয়। হয়তো আমরা যারা সত্য ভালোবাসতে জানি তাদেরই প্রতিদানে ঠকতে হয়, আঘাতের সম্মুখীন হতে হয়। স্বার্থপরদের জন্য জীবনের শূন্যতা অনুভব করে বেঁচে থাকা শুধুই অনর্থকের থেকে বেশি কিছু না। প্লিজ, আপনি এভাবে ভেঙে পড়বেন না। নিজেকে সামলান। আপনার সামনে যে সুন্দর ভবিষ্যৎ হাতছানি দিয়ে ডাকছে, পিছু টানে পড়ে থাকা আপনাকে মানায় না। আপনি তো আমাকে সাহস জোগালেন সংগ্রাম করে বেঁচে থাকার সত্যের সম্মুখীন হওয়ার, আর নিজের বেলায় আপনি পিছু হাঁটছেন। আদ্রিত আবার কিছুটা স্বাভাবিক হলে আখিকে ছেড়ে দিল। তারপর চোখে জল মুছে মৃদুস্বরে একটা কথাই বলল, আমি দুঃখিত, আসলে অতি আবেগে নিজের গতি হারিয়ে ফেলেছিলাম, কিছু মনে করবেন না। আদ্রিত আর বসলো না সেখানে, উঠে চলে গেল রুমে। আদ্রিত ঘুমিয়ে পড়েছে অনেক আগেই। আখির চোখে নিদ্রার ছোঁয়া এখনও নেই। সোফাতে বসারত অবস্থায় তাকিয়ে আছে একদিনে আদ্রিতের দিকে। আজ আখির আখি জগুল যেন বড়ই বাঁধন ছাড়া হয়ে পড়েছে। আদ্রিতের উপর থেকে সরতেই চাইছে না। মনপিঞ্জ জুড়ে চলছে কিছু অনুভবের খেলা, যা শুধু আদ্রিতকে নিয়েই। ঘুমন্ত অবস্থায় আদ্রিতকে বড্ড মায়াবী আর নিষ্পাপ লাগছে আখির, যতটা হয়তো কখনো আয়ানকেও লাগেনি। আসলে ভালো মানুষদের মুখের মায়া হয়তো আলাদাই থাকে। আখির বড্ড লোভ হলো আজ, মনটা যেন আজ ডেকে ডেকে বলছে ওকে। সেই 8 বছর আগে যদি আখির সাক্ষাৎ আয়ানের বদলে আদ্রিতের সাথে হতো, তবে হয়তো আজ আদ্রিত আর আখি দুজনেরই জীবন গোছানো থাকতো। এসব ভাবনার মধ্যেই কখন আখি ঘুমিয়ে গেছে ওর নিজেরও তা জানা নেই। আয়ান ভেবে নিয়েছে আখি সত্যি আদ্রিতের স্ত্রী কিনা সেটার খোঁজও লাগাবেই। তাই সে উদ্দেশ্য সকাল থেকে লেগে পড়েছে। নিজের কিছু লোক আখি আদ্রিতের পিছনে লাগিয়ে দিয়েছে, এদিকে নিচেও লাগবে সেটাও ভেবে নিয়েছে। সকাল সকাল উঠে আদ্রিত হতভম্ব। যেখানে যেখানে আরোহীর ছবি ছিল কোথাও আর সেগুলো নেই। এমনকি আরোহীর যে জিনিসগুলো আদ্রিত নিজের কাছে রেখেছিল সেগুলোও নেই। এদিকে আমাদের আখি আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে আপন মনে, আর গুনগুন করে গান গাইছে। আদ্রিত আবার ব্রুজগুল কুচকালো ওর পানে, আর বলল, আরোহীর ছবি আর জিনিসগুলো কোথায়? হঠাৎগুলো সবগুলো উদাও কি করে হলো? আমার যতটুকু মনে হয় আপনি জানেন, বলেন ওগুলো কোথায়? আখি আবার হাসতে হাসতে বলল, আমি জানি মানে? আলবাত জানি।
বেলকনি দিয়ে নিচে উকি দেন। বাগানের এক কোণ থেকে ওগুলো দোয়া ওঠার ধ্বংসাবশেষ দেখতে পাবেন। আদ্রিত সত্যি সত্যি এগিয়ে গিয়ে দেখতে পেল বাগানের এক কোণে কিছু জ্বলার পর দোয়া ওঠা ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। এসব কি মিস আখি? আর কি? ওগুলো আপনি খুঁজছেন? হোয়াট? আপনার সাহস কি করে হলো আমাকে না বলে ওগুলো জ্বালিয়ে দেওয়ার? আখির টেডি স্মাইল করে বলল, আখির সাহস সম্পর্কে এখনো কোনো উপযুক্ত ধারণা আপনার নেই ডাক্তার আদ্রিত। তবে আরোহীর সাহস কি করে হয় আপনাকে না বলে আপনার জীবন নিয়ে সিনিমিনি খেলার? ওকে তো কিছু বলেননি, বরং ওকে বুকের সাথে টাঙিয়ে নিয়ে এখনও ঘুরছেন। শুনুন ডাক্তার আদ্রিত, কারো চলে যাওয়াতে জীবন থেমে থাকে না, সেটা আমি আপনাকে আগেই বলেছিলাম। আর আরোহী তো আপনাকে নিজের স্বার্থের জন্য ছুঁড়ে ফেলে গেছে, তাই ও স্মৃতি নিয়ে বেঁচে থাকা বোকামি ছাড়া আর অন্য কিছুই হতে পারে না। আর আপনাকে বোকামি শোভাও পায় না ডাক্তার আদ্রিত। আপনি জ্ঞানী একজন মানুষ, আমাকে শক্ত হওয়ার সাহসটা জুগিয়ে আপনি নিজেই দুর্বলতা আঁকড়ে ধরে বাঁচতে চান, জিনিসটা আমি মোটেও মেনে নিতে পারলাম না। তাই যেটা আপনি করতে পারেননি আমি করে দিলাম। আখি কখনো কারো ব্যক্তিগত ব্যাপারে নাক গলাতে চায় না, তবে যেখানে নাক না গলালে হয় না সেখানে আখি পিছুও হাঁটে না। খুব সুন্দর বলে দিলেন, না আরোহীকে ভুলে যেতে, সামনে এগিয়ে যেতে। আপনি কি পেরেছেন আয়ানকে ভুলে যেতে? পারবেন কি কখনো? হয়তো ওকে কখনো আমি বলতে পারবো না, কিন্তু তাই বলে যে নয় ওর পথ চেয়ে আমি বসে থাকবো। এটা হতে পারে আমি এখনও ওকে ভুলে যেতে পারিনি, মনের কোণে কোণে এখনও ওর জন্য ভালোবাসাটা লুকিয়ে আছে। তাই বলে এই নয় আমি ওর ছবি বুকের সাথে লাগিয়ে বসে রয়েছি। ওর কোনো স্মৃতি আমি নিজের কাছে রাখিনি, আর যে স্মৃতিগুলো মনে আছে সেগুলো মোছার জন্য দিনরাত নিজের সাথে সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আর সেটাতে জয় আমি একদিন করবই। ভালোবাসি বলে আমরা যে বিশ্বাসঘাতকদের পথ চেয়ে বসে থাকলে তো আর হবে না। ওরা যখন নিজেদের সুখটা বেছে নিয়েছে, আমাদেরও যথেষ্ট অধিকার আছে ভালো থাকার, নিজেদের সুখ বেছে নেওয়ার। আমি চেষ্টায় আছি, আশা করি আপনিও চেষ্টাতে থাকবেন। আয়ান হাসপাতালের উদ্দেশ্যে রেডি হয়ে বের হবে, তখনই একটা লোক আসে একটা পার্সেল হাতে। ওটার উপরে মাহির নাম লেখা। আয়ান ওটা নিয়ে নেয়, কৌতূহলবশত পার্সেলটা খুলে নেয়, যার ভিতর থেকে বেরিয়ে আসে একটা রিপোর্ট, যেখানে ক্লিয়ারলি লেখা মাহির প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ। এক মুহূর্তের জন্য আয়ান মনের সমস্ত অশান্ত ভাব, ব্যথার্থ অনুভূতি সব ভুলে যায়। বাবা হওয়ার খুশিটা আঁকড়ে ধরে ওকে। খুশিরত ভঙ্গিতে মাহিকে চিৎকার করে ডাকতে শুরু করে। মাহি অল্প বিরক্তি নিয়ে নেমে আসে নিচে। কি হয়েছে? এত চেঁচাচ্ছ কেন? মাহি, তুমি জানো কত বড় গুড নিউজ এসেছে? এই দেখো রিপোর্ট, পজিটিভ এসেছে, আমরা মা বাবা হতে চলেছি। আয়ান অতিরিক্ত খুশিতে মাহিকে কোলে নিয়ে ঘোরাতে কথাগুলো বললে এবার মাহির প্রতিক্রিয়া ঠিক আয়ানের প্রতিক্রিয়ার উল্টোটা হলো। কি বাচ্চামি শুরু করেছো বলো তো আয়ান? প্রথমত নামাও আমায়, আর দ্বিতীয়ত আমি বর্তমানে এই বেবিকে নেওয়ার কথা ভাবছি না। এত অল্প বয়সে মা হওয়ার কথা ভাবতেও পারি না আমি। তাছাড়া আমার ফিগারের কি হবে? নো ওয়ে, এসব বাচ্চা টাচ্চা আমার পছন্দ না, আমি এগুলো অ্যাভয়েড করব। তাছাড়া এটা শুধু ভুলবশত এসেছে, আর একটা ভুলের জন্য আমি নিজের লাইফটা নষ্ট করতে পারি না। কথাটা শুনে আয়ান আশ্চর্যের শেষ সীমানায় চলে গেল। ক্ষিপ্ত কণ্ঠে বললে এবার, আর ইউ সিরিয়াস? অ্যাভয়েড করবে তুমি? আমাদের বাচ্চাকে তুমি মেরে ফেলবে? ঠোঁট কাঁপলো না তোমার কথাটা বলতে? নিজের ভিতরে একটা সুন্দর প্রাণ বেড়ে উঠছে, ওকে অনুভব করার বদলে ওকে মেরে দিতে চাইছ? তোমার ওই লোক দেখানো আধুনিকতা ছোঁয়ায়? হাউ ডেয়ার ইউ টক টু মি লাইক দিস? বেবি রাখা না রাখা সেটা শুধুই আমার ডিসিশন হবে। আমি কখনো নিজের লাইফে কারো ডিসিশন অ্যালাউ করিনি, আর কখনো করবও না। তাই তুমি আমায় ওসব বেচারি সংসারী মেয়েদের মতো ট্রিট করতে এসো না তো। মাহি রিপোর্টটা নিয়ে হনহনিয়ে ঘর থেকে বেরিয়ে গেল কথাগুলো বলে। আয়ান অসহায়ের মতো ঠায় দাঁড়িয়ে থাকলো। তাসবির আজও এসেছে আখিকে দেখতে। আজও কলিং বেল বাজাতে সায়দার দুর্ভাগ্যবশত দরজাটা ওই খুলল। আর সেদিনকার মতো আজকেও তাসবির সায়দাকে বাচ্চা বলেই ব্যঙ্গ করল, যাতে সায়দা আজ একটু বেশি তেলে বেগুনে জ্বলে উঠল। তাসবির কি ওকে প্রায় শুধু ব্যঙ্গ করার জন্য? তাই আজ সায়দা অতিরিক্ত রাগে মনে মনে একটা প্রতিশোধ স্পৃহা তৈরি করে নেয়। তাসবিরের একটা ফোন আসলে ও বাগানের দিকে যায়, একাকিত্বে কিছু কথা বলার সুযোগের খোঁজে। ওখানে বেশ কিছু অংশ মাটি খোঁড়া হয়েছিল চারা গাছ লাগানোর সুবিধার্থে, যা বৃষ্টির ফলস্বরূপ কাদায় পরিণত হয়েছে। সেই কাদা থেকে অল্প দূরত্বে দাঁড়িয়ে কথা বলছিল তাসবির। তখনই সুযোগ বুঝে সায়দা ওকে ধাক্কা মেরে কাদায় ফেলে ব্যঙ্গ করতে চায়, কিন্তু সেটাও করতে ব্যর্থ হয় সায়দা। তাসবির মুহূর্তটা আন্দাজ করতে পেরে সরে যায় সাথে সাথেই, যার ফলস্বরূপ সায়দা মুখ থুবড়ে পড়ে কাদায়। এদিকে সায়দার হাল দেখে তাসবির হাসতে হাসতে
বলে, ওমা এই দেখি কাদা পড়ি। আরে বাচ্চা, তোমাকে তো কাদায় ভালোই মানাচ্ছে। আর মানাবেই না বা কেন? বাচ্চারা তো কাদা খেলবেই। কিন্তু কখনো এত বড় দাগর বাচ্চাকে দেখবো, তাও কাদা নিয়ে খেলতে কখনো ভাবিনি। ইউ, সায়দা এদিকে অতিরিক্ত রাগে কোনো দিক না ভেবে উঠে এসে তাসবিরকে সজোরে ধাক্কা দিয়ে দেয়, যাতে তাসবির ব্যালেন্স সামলাতে না পেরে পিছনে ঠাস করে পড়ে যায়। এবার সায়দা হাসতে শুরু করে। তাসবির পড়ে গেছে দেখে ওকে ব্যঙ্গ করে, কিন্তু ক্ষণিকে ওর হাসি মলিনতাপূর্ণ হয়, কারণ পড়ে যাওয়ার পর তাসবিরের আর কোনো হেলদোল পাওয়া যাচ্ছে না। যেভাবে পড়েছিল সেভাবেই পড়ে আছে। সায়দার মনে অল্পতে হালকা ভয় কাজ করতে শুরু করলো এবার। আয়ান মাহিকে বারবার ফোন করছে, কিন্তু মাহি ফোন ওঠাচ্ছে না। আয়ানের ভিতরে ভয় কাজ করতে শুরু করেছে আবার। মাহি অনেক আগেই বেরিয়ে গেছে, এখনও কোনো খোঁজ খবর নেই। মনের ভিতরে একটাই দুশ্চিন্তা শুরু হয়েছে ওর। মাহি যদি ওর বাচ্চাটা নষ্ট করে দেয়। বাবা হওয়ার একটা সুন্দর অনুভূতিময় আশা মনের কোণে উঁকি দিয়েছিল আয়ানের, কিন্তু মাহি বাচ্চা নিতে নারাজ হবে তা কখনো কল্পনায় ভাবেনি। মাহি কোথায় গেছে তাও জানে না, তাই ঘরে হাত পা গুটিয়ে বসে থাকা ছাড়া কোনো উপায় খুঁজে পাচ্ছে না। বারবার দরজার দিকে তাকাচ্ছে। এদিকেই টেনশনে হাসপাতালে যাওয়ার কথা মাথায় নেই। মাহিকে কলের উপর কল করছে, কিন্তু ও কল ধরছে না। তাসবির নড়ছে না। এতে ভয় পেয়ে সায়দা ওর পানে তাকিয়ে এগিয়ে গেল। তারপরও নিঃশ্বাস চেক করে দেখলো নিঃশ্বাস চলছে না। সায়দা আবার অতিরিক্ত ভয় পেয়ে গেল। জোরে জোরে ডাকতে শুরু করলো তাসবিরকে, কিন্তু তাসবিরের কোনো সাড়া শব্দ নেই। সায়দের ভয়ের পরিমাণটা মাত্রাতিরিক্ত বেড়ে গেলে সজোরে কান্না শুরু করে দেয়। এই যে তাসবির সাহেব, প্লিজ উঠেন। আমি আপনাকে মারতে চাইনি, প্লিজ আপনি উঠেন। আপনি না উঠলে আমার জেল ফাঁসি হয়ে যাবে। উঠেন না তাসবির সাহেব। সায়দা কাঁদতে কাঁদতে বেহাল দশা করে নিয়েছে নিচের। এদিকে তাসবির নিজের হাসি আর দমিয়ে রাখতে না পেরে উঠে বসে অট্ট হাসিতে ফেটে পড়ল। তাসবিরকে হঠাৎ এইভাবে উঠতে দেখে ব্যাপারস্যাকা হয়ে গেল সায়দা। অল্পক্ষণে বুঝতে পারলো তাসবির এসব মজা করছিল ওর সাথে। এদিকে তাসবির হাসতে হাসতে বলছে, এমনি কি আর টিউবলাইট বলি? বোকা গাদা মেয়ে কথাকার। মানুষ বেঁচে আছে কিনা তা জানতে পালস চেক করে, আর তুমি আমার নিঃশ্বাস চলছে কিনা তা দেখে ভাবলে আমি মরে গেছি। আবার কি না হবে ডাক্তার? সায়দার এবার প্রচুর রাগ হলো, সাথে কান্নাও এলো অনেক। রাগে গজগজ করতে করতে বলল, দেখে নিব তাসবির খান আপনাকে। আমিও আফরিনা চৌধুরী সায়দা, সত্য আমি তুলবই। সায়দা চলে গেল কান্না করতে করতে। এবার তাসবির নিজের হাসি খানিক থামালো, তারপর বিড়বিড় করে বলতে লাগলো, আমি একটু বেশি করে ফেললাম না তো? মনে হয় কষ্ট পেয়েছে অনেক। না, আর লাগবো না ওনার সাথে। মাহি আসছে না। হঠাৎ আয়ানকে কেউ একজন ফোন করে কিছু কথা জানায়, যা শোনার পর মনের কোণে আবারও ব্যথা মোচড় দিয়ে ওঠে ওর। লোকটা নিশ্চিত করে আঁখি আদৃত স্বামী স্ত্রী। যেহেতু দিদু জেনে যাওয়ার ভয়ে প্রায় অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রীর পরিচয় আছে ওরা, কিন্তু আসল সত্য লোকটা জানতে ব্যর্থ হলো। কথাটা শুনে আর মাথা ঠিক থাকলো না আয়ানের। উঠে চলে গেল কোথাও। ভার্সিটির টাইম শেষ। আজকে সায়দা কলেজ যায়নি। আদৃত আর আঁখি বাড়ি আসবে, তখনই আদৃত দেখে ওর গাড়ির একটা টায়ারের হাওয়া বেরিয়ে গেছে। এদিকে গাড়িতে অন্য টায়ার নেই, এখন বাড়ি থেকে গাড়ি আনিয়ে যেতে হবে বলে বাড়িতে ফোন করলো। ড্রাইভার গাড়ি নিয়ে আসছে নিশ্চিত করলো। আঁখি এমনটা করছে ইচ্ছে করে, কারণ ও মনে ফন্দি করেছে অন্য কিছু। আদৃতকে বললো ওর ইমিডিয়েট বাড়ি যেতে হবে বলে তাড়াহুড়ো শুরু করলো। আদৃত গাড়ির জন্য অপেক্ষা করতে বলল ও পারবে না, ওর খুব দরকার, ওকে এখনই যেতে হবে। তাই ও লোকাল গাড়িতে যেতে চায়, আর আদৃতকেও ওর সাথে যাওয়ার জেদ করলো। দেখেন মিস আঁখি, আমি কখনোই লোকাল গাড়িতে যাইনি, তাই হঠাৎ যেতে কেমনটা লাগবে? অনেক ভালো লাগবে, চলেন। কথাটা বলে আদৃতর হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। অটোর বদলে বাসে উঠলো, তাও খালি বাস দেখে উঠলো না, ভরা বাসে উঠলো। আদৃত কোনো মতে বুঝে উঠতে পারছে না আঁখির মতলব। এদিকে আঁখি মুচকি মুচকি হাসছে। আদৃতর সন্দেহ হচ্ছে আঁখির উপর অনেক, কিন্তু ওর সাথে তো আর পেরে ওঠে না। বেচারা আদৃত যে পরিমাণে জেদি, বাসের মধ্যে দাঁড় করিয়ে ধাক্কা মুক্কি খাইয়ে কোথাও নিয়ে এলো আদৃতকে। আদৃত কিছুই বুঝে উঠতে পারছে না। এবার খিদে লেগেছে বলে নর্মাল একটা হোটেলে নিয়ে এলো ওকে। আদৃত কোনো রেস্টুরেন্টে যেতে চাইলে যেতে দেয়নি। তারপর আচ্ছা মতো নিজে খেয়ে আদৃতকেও খাওয়ালো সেখানকার নর্মাল খাবার। তারপর আবারও কোথাও ছুটলো। একটা ছোট্ট মাঠে কিছু বাচ্চারা ফুটবল খেলছিল, তাদের সাথে গিয়ে যোগ দিল আদৃত। যেতে না চাইলে ওকে টেনে টুনে নিয়ে গেল। সারাদিন এখানে ওখানে ঘুরলো আদৃতকে নিয়ে। প্রথমে আদৃতের বিরক্তি লাগলো, আস্তে আস্তে সব কিছু আদৃতর ভালো লাগতে শুরু করলো। ক্ষণিকের জন্য বলে গেল জীবনের সব তিক্ত স্মৃতি। আঁখির সাথে আজ আদৃত মন পিঞ্জরখানা উড়াল দিতে বড্ড ইচ্ছুক হলো।
আবার কোনো ভালো লাগার সন্ধানে আদৃত ঠোঁটের কোনো আলতো হাসি টাঙিয়ে কোনো বিবেচনা না করে চলছে আখির সাথে। চোখ দুটিও রাখিতেই সীমাবদ্ধ হয়ে আছে। মনে চলছে আচমকা এক অনুভূতি, যার মানে আদৃত্যের না জানা থাকলেও বড্ড ভালো লাগছে ওর এই অনুভূতিটা। আখি আদৃত্যর হাত ধরে এলো নদীর তীরবর্তী বিশাল একটা শিমুল গাছের নিচে। শান্ত সেখানকার পরিবেশ, বয়ে আসা বাতাস দোল খাইয়ে যাচ্ছে মনে। ভালো লাগা সেই যুবক আর রমণীকে উপহার দিয়ে সাথে করে নিয়ে যাচ্ছে যেন ওদের বিষাক্ত অতীতের তিক্ত স্মৃতি। নদীর পাড়ের মন মাতানো বাতাস উপভোগ করছে আর আদৃত অপলকে তাকিয়ে আছে আখির দিকে। আর আনমনেই ভাবছে কিছু কথা। সত্যি যে আখি ওর কল্পনার বাহিরে কি করে পারে এত ভালো থাকতে আর অন্যকেও ভালো রাখতে। ভালো থাকাটা শিখে নেওয়া দরকার, তবে দোষ কি হবে তাতে? আরোহী যখন নিজের স্বার্থ বেছে নিয়ে ভালো আছে, তবে আদৃত কেন পিছু টানে পড়ে থাকবে? সত্যি যে পৃথিবীটা অনেক সুন্দর। সারাদিন নিজের কাজ নিয়ে পড়ে থাকে আদৃত, নিজেকে নিয়ে আলাদা করে ভাবার সময়টুকুও নেই। তবে আজকে আখির সাথে একটু বেরিয়ে অনেক ভালো লাগলো ওর। আদৃত বুঝতে সক্ষম হলো যে জীবনে পিছুটান সব কিছু হয় না। পৃথিবীটা যে অনেক সুন্দর। জীবনের সব কষ্টের রেশ বলে গিয়ে প্রকৃতিতে মন বুলালে জীবনে এগিয়ে যাওয়ার প্রেরণা পায়। আপনি ইচ্ছে করে এসব করেছেন যাতে আমি কিছু সময়ের জন্য হলেও ভালো থাকি, তাই না? দেখেন ডাক্তার আদৃত, ভালো থাকা আর না থাকা সব কিছুই নিজের হাতে থাকে। নিজে ভালো থাকতে চাইলে কেউ সে ভালো লাগা কেড়ে নিতে পারে না। আপনি এতদিন এই জন্য ভালো ছিলেন না কারণ আপনি ভালো থাকতে চাননি, অতীত নিয়ে পড়েছিলেন। আমি তো শুধু নিজের হাতটা বাড়িয়ে আপনাকে সেই তিক্ত অতীত থেকে বাহিরে আনার চেষ্টা করেছি মাত্র। জানি না কতটুকু পেরেছি আর কতটুকু পারবো, কিন্তু হাল আমি ছাড়বো না। আপনি নিজেকে ছাড়া সবাইকে নিয়ে ভাবেন, তাই না? আখি এবার মৃদু হেসে আকাশের দিকে তাকিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করে বলল, এই যে উপরে যিনি বসে আছেন উনি আমাকে নিয়ে ভাবেন, আর উনি থাকতে আমাকে নিয়ে আর অন্য কেউ ভাবতে হবে না। আমার জন্য উনিই যথেষ্ট। তারপর দুজনে মৃদু হেসে একে অপরের সাথে কথা বলতে মগ্ন হয়ে পড়ল। দুজনেরই মনে যেন নদীর তীরে সে শীতল পরিবেশ অজানা এক অনুভূতি জাগরণ ঘটাচ্ছে, যার মানে দুজনেরই অজানা। এদিকে একজোড়া চোখ আড়াল থেকে দেখে যাচ্ছে দুজনকে। পারছে না সে চোখ জোড়ার মানিক দৃশ্যটা মেনে নিতে। চোখ উপসে পড়ছে জল, যা নিজের শরীর আঁচ করে বারবার মুছতে ব্যস্ত রমণী। অল্পক্ষণে মনে বাঁধিয়ে নিয়েছে অনেক ক্ষোভ। না, এ হতে পারে না। ও শুধুই আমার। আমি ছাড়া ও অন্য কারো জীবনে ছিল না, আর না আসবে। আমি তা হতে দিব না। মনে মনে কঠিন কোনো প্রতিজ্ঞায় আবদ্ধ হতে চলল সেই রমণী সেখান থেকে। আয়ান তখন হাসপাতালে চলে এসেছিল লোকটার কথা শুনে। মাথায় ক্ষণিকে যে রাগ চেপেছিল তা হয়তো নামাতে। তখনই দেখলো আদৃত আঁকি বাসে চড়ছে, আর তারপর ওদের পিছু নিতে লাগলো। ওরা যেখানে যেখানে ঘুরলো আয়ান ওদের ফলো করলো সে জায়গাগুলোতে। তখন আদৃত আর আখির ওভাবে ঘুরে বেড়ানোটা বারবার আঘাত করছে আয়ানের মনে। কখনো যে আদৃত জায়গাটা আয়ান থাকতো, যখনই আয়ানের মন খারাপ হতো আখি ওকে নিয়ে বেরিয়ে পড়তো। তারপর ওভাবেই গন্তব্যহীন হয়ে ঘুরে বেড়াতো ওকে নিয়ে, যা নিমিষে মন ভালো করে দিত আয়ানের। তবে আজ নিজের জায়গায় আদৃতকে দেখে মোটেও মেনে নিতে সক্ষম হতে পারছে না আয়ানের হৃদয়। তবে কি আদৃত জায়গা নিয়ে নিল আখির জীবনে? আখিকে কি তবে হারিয়ে ফেললো আয়ান? ভাবনাটা হৃদয় কাঁপালো। সেই ভাবনার পরিণামে দুদিক না ভেবে আয়ান তেড়ে গিয়ে আদৃতের নাক বরাবর একটা ঘুষি মেরে বসলো। আয়ান আবারও আদৃতকে মারতে গেলে আবার আদৃতর হাত ধরে নিয়ে নিজে একটা বসিয়ে দিল আয়ানের নাক বরাবর। তারপর দুজনের মধ্যে লড়াই শুরু। কেউ কারো থেকে কম যাচ্ছে না। আখিও অনেক করেও দুজনকে থামাতে পারছে না। অবশেষে আখি আয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ওর গাল বরাবর বসিয়ে দিল কড়া একটা থাপ্পড়। নির্বোধের মতো প্রতিক্রিয়ায় আবার বলল আয়ান, ওর জন্য তুমি আমার গায়ে হাত উঠালে আখি? বেশ করেছি, জিনিসটা অনেক আগেই করার দরকার ছিল। হাউ ডেয়ার ইউ! সাহস হয় কী করে আপনার ওনার গায়ে হাত তোলার? সে থাপ্পড়ে থেকে এই কথাটা আয়ানের মনে জোরালো প্রহার করল। আখির পানে চলচল চোখে স্থির রেখে মৃদু কণ্ঠে বলল আয়ান, আমি ওর গায়ে হাত তুলেছি দেখে এত খারাপ লাগছে তোমার? এত ভালোবেসে ফেলেছো ওকে? হ্যাঁ হ্যাঁ, ওকে ভালোবেসে ফেলেছি। এতে আপনার কি? আপনি যাকে ইচ্ছে ভালোবাসবেন, বিয়ে করবেন, আর আমি তা করলেই দোষ? আমি যাকে ইচ্ছে বিয়ে করি, ভালোবাসি, এতে আপনার কি? কে হন আপনি আমার? কে হন? আমি ভালোবাসি ডাক্তার আদৃতকে। আপনার কি আসা যায় তাতে বলেন? বলেন না, দাঁড়িয়ে আছেন কেন? শাস্তি হয়নি বিয়ে করে সংসার পেতে? কোনো কেন পিছে পড়ে আছেন আমার? কেন? কি চাই আমার কাছ থেকে আপনার? বলেন, আনসার মি। চিৎকার করে কথাগুলো বলে আখি আবারও এগিয়ে যাচ্ছে আয়ানের দিকে। আদৃত আখির অবস্থা আন্দাজ করতে পেরে ওকে আটকে নেয়। আখি যে নিজের আয়ত্ত নেই সেটা বুঝতে সক্ষম হলো আদৃত। মিস আখি, কি করছেন আপনি?
শান্ত হন প্লিজ, ছেড়ে দিন আমাকে। ডাক্তার আদ্রিত, আমি আজ ওর থেকে জেনেই ছাড়ব কেন ও আমার আগ পিছনে ঘুরে, কি চাই ওর আমার কাছ থেকে। আর ছাড়েন আমায়, আমাকে ছাড়েন, না হলে বলেন ওকে চলে যেতে, নয়তো আমি কি করব তা আমি নিজেও জানি না। আয়ানা সেখানে দাঁড়াতে পারল না। এখনও যে আঁখি আদ্রিতের বাহুডোরে আবদ্ধ করল না, আর এসব মেনে নিতে উল্টো পায়ে স্থান ত্যাগ করলো, তবে চোখের জল গড়িয়ে পড়া আটকাতে ব্যর্থ হলো। আয়ান নিরাশ হয়ে চলে আসছে বাড়িতে। মাহি এখনও ফিরেনি। হঠাৎ ওর ফোনে মেসেজ আসলো মাহির। মেসেজটা ওপেন করলো আয়ান। আয়ান, আমি বাচ্চা অ্যাবর্ট করেছি, শরীর খারাপ আমার, তাই মম ড্যাডের কাছে চলে এসেছি, শরীরটা ভালো হলে বাড়ি চলে আসবো। মেসেজটা পড়ে মাথায় রক্ত চড়ল আয়ানের। আশ্রে মারবো ফোনটা দেওয়ালে, জাল ফলস্বরূপ খান খান হয়ে ফোনটা ভেঙে পড়ল ফ্লোরে। আয়ান পারছে না নিজের রাগ দমন করতে। বারবার কানে আসছে আখির বলা কথাগুলো। আখি আদ্রিতকে ভালোবাসে, এর একটা মানে আখি আর আয়ানকে ভালোবাসে না। আখি আদ্রিতের, যা মানতে নারাজ আয়ানের মন। যে আখি কখনো আয়ানের জন্য পাগল ছিল, সে নাকি আজ ওকে ভালোবাসে না, আজ অন্য কারোর জন্য ওর উপরে হাত উঠালো। কি করে মেনে নেবে এই তিক্ত সত্য? এদিকে নিজের বাচ্চাকেও হারাতে হলো। পারছে না কোনো কিছুকে মেনে নিতে, আর তাই ঘরের জিনিস ভাঙচুর করতে শুরু করেছে। ইচ্ছে মতো তাই ভাঙচুর করেই নিল, তারপর আবার বেরিয়ে গেল কোথাও। আঁখি চুপচাপ বসে আছে। তখনই আদ্রিত ওর পাশে এসে বসলো। খানিকক্ষণ পিনপতন নীরবতা কাজ করলো ওদের মধ্যে, তারপর নীরবতা কাটালো আঁখি। আমি দুঃখিত ডাক্তার আদ্রিত, বারবার আমার কারণে আয়ান আপনার সাথে খারাপ ব্যবহার করে। আপনি কেন দুঃখিত বলছেন মিস আখি? আয়ান লোকটাই এমন, নিজের চাহিদা সম্পর্কে কোনো যথেষ্ট জ্ঞান নেই ওনার। খাপছাড়া মানুষগুলো যে এমনই হয়, এতে আপনার কি দোষ? এবার চলেন খেয়ে নিন। চলেন। আখি উঠে চলে যায়। আদ্রিত আসার পর ফ্রেশ হলেও এখনও চেঞ্জ করেনি, তাই ভাবলো চেঞ্জ করে আবারও অল্প ফ্রেশ হয়ে খেতে যাবে। সে ভাবনাতে কাপাট খুলল নিজের কাপড় বের করতে। তখনই ভুলবশত আখির ব্যাগে হাত লাগলে তা নিচে পড়ে যায়। ব্যাগটা চেইন খোলাই ছিল, হয়তো আখি তা খেয়াল করেনি, যার পরিণামস্বরূপ ব্যাগের ভিতর থেকে বেরিয়ে আসে সব জিনিসপত্র। আদ্রিত সেসব তুলতে নিলে হাতে লাগে কিছু ওষুধ, যা দেখে আদ্রিত অবাক। আর এই ওষুধগুলো মিস আখির ব্যাগে কী করছে? এগুলো তো... আদ্রিতর মনে সন্দেহ জায়গা করে নেয় ক্ষণিকে। তবে কি আখি কিছু লুকিয়ে যাচ্ছে সবার কাছ থেকে? এছাড়া সেদিন আখির টেস্ট করাতেও না চাওয়া এবার সন্দেহটা আরও প্রখার করলো আদ্রিতের, যা ভয়ের সৃষ্টি করছে ওর মন পিঞ্জরে। কিছু একটা ভেবে আদ্রিত ওষুধগুলো লুকিয়ে নিল। 4-5 ঘন্টা পর আয়ান বাড়ি ফিরেছে, একদম মাতাল অবস্থায়, হাঁটতেও পারছে না ঠিক মতো। দেলে দুলে হেঁটে এসে কলিং বেলটা বাজালো। একজন কাজের লোক দরজা খুলে দিলে ঘরে ঢুকতে নিলে পড়তে নিল আয়ান। তখনই লোকটা ওকে ধরলে আয়ান ঝাটকা দিয়ে লোকটাকে ছাড়িয়ে নেয়। ডোন্ট টাচ মি, আমি ঠিক আছি, আমার কারো সহানুভূতির দরকার নেই, আমি ঠিক আছি, একদম ঠিক আছি। তারপর একা একা যেতে নিলে কয়েকবার পড়লো, তারপরও কোনো রকমে রুমে চলে যায়। ঘরে দুজন কাজের লোক, মাত্র দুজন স্বামী স্ত্রী, ওরা দুজনে গেল ওর সাথে। আয়ান বিছানার উপর শীত হয়ে পড়ে রয়েছে, এক হাতে এখনো মদের বোতল, এদিকে পুরো জ্ঞানেও নেই। বিড় বিড় করে বলছে, আখি কেন এমন করলে তুমি? আখি, আসো না আমার কাছে, কথা বলো না আমার সাথে, পাশে থাকো আমার, আমার যে আজ বড্ড একা লাগছে আখি। এদিকে আয়ানের এমন হালে চিন্তিত স্বামী স্ত্রী দুজনেই। লোকটা মদের বোতল নিয়ে নিল, তারপর দুজনে মিলে ওকে ভালো করে শুইয়ে দেয়। ওগো স্যার তো দেখি অনেক জ্বর, ম্যাডামরে কল করবো? তাই করি। ওরা মাহিকে কল করে বললে মাহি বলল ডাক্তার ডেকে এনে ওকে দেখিয়ে দিতে। তারপর আর কিছু না বলে ফোনটা কেটে দিল, যেন ওর কোনো কিছুই যায় আসে না এতে। এখন কি করো? ডাক্তারের খবর দেই, তাছাড়া তো আমরা স্যারের আর কোনো আত্মীয়রাও চিনি না। স্যার কোনো আখির নাম নিতেছে, ওনারেও তো চিনি না, ডাক্তাররেই তাহলে কল করি। তারপর ওরা ডাক্তারকে ডেকে আনে। ডাক্তার আয়ানকে দেখে ওষুধ দিয়ে যায়। আয়ানের নেশা এখনও নামেনি। খানিকক্ষণ পর পর আখি বলে ডেকে ডেকে উঠছে। আখি খেয়ে এসে নিজের ওষুধগুলো খুঁজে পাচ্ছে না, তাই পাগলের মতো খুঁজতে লেগেছে। এদিকে আদ্রিত বিছানায় বসে ও সমস্ত কার্যকর্ম পর্যবেক্ষণ করছে। ও চটপটের কারণও আন্দাজ করতে পারছে। কোথায় রাখলাম ওষুধগুলো, পাচ্ছি না কেন? সময় মতো না খেলে যে মাথা ধরবে অনেক। এখন তো আশেপাশে কোনো ওষুধের দোকানও খোলা পাবো না। কি যে করি, কোথায় যে রেখেছি? আখির ভাবনাতে ছেদ গটিয়ে ললাটে সন্দেহের বাস ফেলে গম্ভীর কণ্ঠে আদ্রিতকে প্রশ্ন করল, কি খুঁজছেন মিস আখি? আখি আমতা কণ্ঠে বলল, কিছু না। তারপর গিয়ে সোফায় শুয়ে পড়ল। কিছু সময়ের মধ্যে আখির মাথা ধরা শুরু হয়ে গেছে।
আঁখি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করেও পারছে না। আস্তে আস্তে ব্যথা বাড়ছে। এবার অতিরিক্ত ব্যথা আঁখি চটপট শুরু করেছে। বারবার বালিশ চেপে ধরছে মাথায়, হাত দিয়ে কপাল ঘষছে আর পারছে না সহ্য করতে। আদ্রিত এসে পকাট হলো ওর সামনে, এক হাতে পানি আর অন্য হাতে কয়েকটা ওষুধ। ওগুলো নিয়ে স্বাভাবিকভাবে বলল, খেয়ে নিন। আঁখি আর দুদিক ভাবল না, পীড়া কমাতে চট করে ওষুধগুলো হাতে নিয়ে খেয়ে নিল। ব্যথা কমতে সময় লাগবে আঁখি জানে, তাই কোনো রকম কষ্ট সহ্য করার চেষ্টায় আছে। বর্তমানে আর অন্য কিছু খেয়ালের অবস্থায় নেই ও। আদ্রিত ওকে সোফাতে শুইয়ে দিয়ে পরম যত্নে তারপর নরম কণ্ঠে বলল, শুয়ে থাকেন কিছু সময়, নড়াচড়া করবেন না, একটু সময়ে মাথা ব্যথা সেরে যাবে। ব্যথা আঁখির হাত পাগুলো কাঁপতে শুরু করেছে, অদরগুলোও কাঁপন থামছে না। অনেকক্ষণ পর আঁখি স্বাভাবিক হয়। ব্যথা কমে গেছে এখন, যার ফলস্বরূপ উপস্থিত মুহূর্তের অবস্থা বুঝতে সক্ষম হচ্ছে আঁখি। আদ্রিত ওষুধগুলো এনে দিয়েছে, কিন্তু আদ্রিত ওগুলো কোথায় পেল? আর কি করে জানলো আঁখির এই ওষুধগুলো প্রয়োজন? প্রশ্নবোধক চাহনিতে আঁখি চেয়ে আছে আদ্রিতের দিকে। এবার স্বাভাবিক স্বরে বলল, আমি দুঃখিত, আমি চাইনি আমার জন্য আপনার কষ্ট হোক, কিন্তু সত্যটা জানতে গিয়ে এমনটা হয়ে যাবে কখনো ভাবিনি। আমি সত্যি অনেক দুঃখিত, তবে সত্যিটা তো আমি জানাতে পেরে গেছি। এই রোগটার নাম আমি আপনাকে বলবো না, আপনি আমাকে বলবেন। মানে কোন রোগ? কিসের রোগ? আমার কোনো রোগ হয়নি তো। আমতা আমতা করবেন না মিস আঁখি, আমি একজন ডাক্তার, আর ওষুধগুলো সম্পর্কে আমি ভালো করে জানি। এই ওষুধগুলো ব্রেন টিউমারের রোগীদের দেওয়া হয়, যেগুলো আপনি এই মাত্র সেবন করলেন। আপনি কি এখনও চুপ থাকবেন? আঁখি কিছু বলছে না, মাথা নিচু করে ঠায় বসে আছে। চুপ করে বসে আছেন কেন আঁখি? বলেন, কবে থেকে এই রোগটা ধরা পড়েছে? আপনি সবার কাছ থেকে কেন লুকিয়ে যাচ্ছেন এটা? বলেন না মিস আঁখি, চুপ করে আছেন কেন? বলেন। হ্যাঁ হ্যাঁ, আমার ব্রেন টিউমার। 6 মাস ধরে আমি এটার সাথে লড়াই করছি। টিউমারটা অনেক আগ থেকে আমার মাথায়, প্রায় 1 বছর। সংসারের চাপ সামলাতে গিয়ে নিজের দিকে খেয়াল করতে পারিনি, যার কারণে এই সিনড্রোমগুলো এড়িয়ে যায়। আর এখন এমন সময় এসে খেয়াল পড়েছে, যে সময় এর থেকে বাঁচা যাব বলে কোনো নিশ্চয়তা নেই। ডাক্তার বলেছে বাঁচার চান্স 30%ও নেই। যখন তখন আমার সাথে যে কোনো কিছু হয়ে যেতে পারে। এখন আপনি বলেন, কি করে বলতাম সবাইকে? আর কাকেই বলতাম? আয়নকে বলে লাভ নেই। আয়েশার মা এটা শুনলে নিজেরাই ভেঙে পড়বে। তাসবির কি করবে কে জানে। আর বাকি রইলেন আপনি, আপনার পরিবার। আপনাদের আমি শুধু শুধু দুশ্চিন্তায় ফেলতে চাইনি। আর ইউ সিরিয়াস মিস আঁখি? আপনি বুঝতে পারছেন আপনি কি বলছেন? 1 বছর হয়ে গেছে, আর 4 মাস আপনি বুঝতেই পারেননি, আর এখন পার্সেন্টেজ 30 থেকেও কম। এর মানে কি জানেন? নিজে সবার জন্য সব করবেন, আর অন্যরা কিছু করতে চাইলে তাকে নিজের উপর সহানুভূতি ছাড়া কিছুই মনে করবেন না। আজ থেকে আপনার চিকিৎসা আমি করাবো, এর দায়ভার শুধু আমার ঘাড়ে থাকবে। আর আপনার কোনো জেদকে এখানে কাজ করতে দিব না আমি। ইটস মাই প্রমিস টু ইউ। আর আজ থেকে আপনি বেডে ঘুমাবেন, কারণ আপনার জন্য খোলার বড় জায়গায় ঘুমানো দরকার। আপনি বললেই হলো আমি বেডে ঘুমাবো না, আপনাকে ঘুমাতেই হবে। কি করছেন কি? ছাড়েন আমায়। অদ্ভুত জোর করে আঁখিকে কোলে নিয়ে বিছানা গিয়ে শুইয়ে দিল। আঁখি উঠতে চাইল, একদম উঠবেন না, নইলে এখনই আয়েশা, মীরা আন্টি আর তাসবিরকে সত্যিটা কিন্তু বলে দিব। আপনি আমাকে ব্ল্যাকমেল করছেন? ওটাই মনে করেন? এটা ছাড়া আমার কাছে তো আর কোনো রাস্তা নেই আপনাকে কথা শোনানোর। নাও স্লিপ, সকালে উঠে আগে আমার সাথে হাসপাতালে যাবেন। আঁখি মুখে একরাশ বিরক্তি নিয়ে আদ্রিতকে মুখ বাঁকিয়ে বেঞ্চি কেটে শুয়ে পড়ল। এদিকে আদ্রিতর মন ভরে উঠেছে হরেক রকম দুশ্চিন্তায়, যা শুধু আঁখিকেই নিয়ে। সকালের মিষ্টি রোদ মুখে এসে আপসে পড়েছে আঁখির, ঘুম ভেঙে যায়। মিষ্টি হাসি উপহার দিয়ে আড়মোড়া ভেঙে উঠে পড়ে আঁখি। চোখ খুলতে দৃষ্টি পড়ে আদ্রিতের উপর। বিছানার সামনে একটি চেয়ারে বসারত অবস্থায় ঘুমিয়ে আছে সে। মুখটা আঁখির পানে করা, যেন সারা রাত ওকেই দেখছিল। অপলকে আঁখির ঠোঁটের কোণে অজানা এক ভালো লাগা সৃষ্টি হলো। সাত সকালে আদ্রিতের দিদার করতে পেরে উপস্থিত মুহূর্তে বড্ড ভালো লাগছে আঁখির। এত খেয়াল করে আঁখি এর আগে আদ্রিতকে দেখেনি। ললাটে চিন্তার রেশ, গালে খোঁচা পাশা দাড়ি গালে যেন বড়ই মানানসই। বাহিরের বাতাসে দোল খাওয়াচ্ছে আদ্রিতকে, যার ফলস্বরূপ ওর ঘন ছোট চুলগুলো খানিক খেলতে ব্যস্ত, যা দেখতে আঁখির ভালোই লাগছে। বড্ড ইচ্ছে হচ্ছে আঁখির উঠে গিয়ে আদ্রিতের মুখখানি অল্প শুইয়ে দিতে, উস্কো হয়ে যাওয়া চুলগুলো নিজের আলতো হাতে ঠিক করে দিয়ে আসতে। ভাবনার টানে আঁখি যেন আকপিস সব ভুলে গেল, উঠে গেল ভাবনাতে পূরণ করতে। যে আদ্রিতর মুখ ছুতে যাবে তখনই আঁখির মনে ধরা দিল কিছু কথা। এসব আমি কি করছি? আমি আবারও কারো মায়ায় পড়ে যাচ্ছি না তো? না না, এমনটা কখনো হতে পারে না।
আখি কন্ট্রোল ইউর সেলফ। 8 বছর আগে ভুল আবার করতে যাস না। আর তাছাড়া সে ভুল করে যথেষ্ট ক্ষমতা আর অধিকার দুটো তোর নেই। উক্ত ভাবনায় আখি গুটিয়ে নেয় হাত আর উল্টো পায়ে চলে যায় ফ্রেশ হতে। আয়ানের নেশা কেটে গেছে এবার। ঘুম থেকে উঠে অনেক মাথা ধরেছে। সব করুণ সত্য যা ওর মাথা ধরার পরিমাণ আরও বাড়িয়ে তুলছে। বারবার নিজের বাচ্চাকে হারানোর ব্যথাটাই বেশি মোচড় দিচ্ছে মনে। এদিকে কোথাও কেউ নেই সেই 2 কাজের লোক ছাড়া। বাড়িটা শুধুই একটা বন্ধ কুটির থেকে বেশি কিছু মনে হচ্ছে না। আজ বড্ড একা লাগছে আয়ানের। আখি যদি পাশে থাকতো তবে কোনো একাকিত্ব নিরাশা গ্রাস করতে পারতো না। আখি তো মানেই ছিল সব কিছুর সুন্দর সমাধান। আখির কথা মনে পড়তে আয়ানের চোখে জল খেলা করতে শুরু করলো। চারদিকে শুধু শূন্যতা কাজ করতে লাগলো। আয়শা এদিকে নিজের ডায়েরি খুঁজে পাগল। যখনই দেখেছি হয়েছি দিশেহারা। জানতাম না সে অনুভূতির মানে। আগে যে কখনো আসেনি তা অনুভবে। জানা ছিল কি এই পাগলামিটা আমায়ও করবে গ্রাস, যার নাম হয়তো ভালো লাগা। তবে যে সে তা না। এটা যে ভালোবাসা, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। হ্যাঁ, আপনাকে ভালোবাসি। নো, দে ওটা। ওটা কোথায় পেলি তুই? পাঁচলামোর একটা সীমা থাকে আখি। আমার দোস্ত খেপেছে। ওনার লোকগন্ত অনুভূতি যে ধরা পড়েছে। নোমান সাহেবকে মন দিয়েছেন উনি। আমার কাছ থেকে কখনো কথা লুকাতে শিখলি শুনি? আর তা নয়, আমি ওনাকে ভালোবাসি, তবে সেটা আমি কাউকে জানাতে চাই না, এমনকি ওনাকেও না। এটা আমার মনে সারা জীবন লোকান্ত থাকবে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে মন পিঞ্জর। এটা গল্পের 5ম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভালো